সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নিজেকে অপরাধী মনে করবেন, সুবিধাজনক সময়ে রোডম্যাপ ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরও ম্যান্ডেট আছে এই সরকারের, বলেছেন প্রেস সচিব। স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা বিক্রেতাদের জুলাই গাদ্দার বললেন জুলাই ঐক্যের নেতারা। না শুধরালে উৎখাতে মাঠে নামার হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ এখন যুদ্ধাবস্থার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার দ্বিতীয় দিনে রবিবার 20টি দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে তিনি জানিয়েছেন, কমফোর্টেবল পরিস্থিতি তৈরি হলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নিজেকে অপরাধী মনে করবেন বলেও জানিয়েছেন তিনি। বৈঠকে অংশ নেয় রাজনৈতিক দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেয়া ছাত্র জনতা, রাজনৈতিক দল ও সামরিক বাহিনীকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রবিবার 2 দফায় দেশের 20টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধান উপদেষ্টাকে অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নির্বাচন দিতে পরামর্শ দেন তারা। তবে বিলম্বের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নেতারা। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সাথে আপনার টানাপোড়েন, সেনাবাহিনীর সাথে আপনার টানাপোড়েন, এটা এখন জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। আমরা ওনাকে বলেছি, এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি, এটা একটা সমঝোতার মাধ্যমে হোক, যেভাবে হোক এটাকে একটা কমফোর্টেবল জায়গায় নিতে হবে। আপনি এবং আপনার সরকারের উপরে আমরা আস্থা রাখতে চাই, কিন্তু সাথে সাথে যে কথাটা আমরা যোগ করেছি, কিন্তু গত বেশ কিছুদিন চরিত্রের দিক থেকে আপনার একটা দল নিরপেক্ষ সরকার, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে রাজনৈতিক দল এবং জনগণের কাছে দল নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যটা অনেক ক্ষেত্রে আপনারা বজায় রাখতে পারছেন না। এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি, বিচার এবং সংস্কারের যেমন আমরা রোডম্যাপ চাই, নির্বাচনেরও সুনির্দিষ্ট রোডম্যাপ চাই। দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার পর দলগুলোর নেতারা প্রধান উপদেষ্টাকে দায়িত্ব পালনে আশ্বস্ত করেছেন। বলেছেন, পরিস্থিতি যাই হোক মাঝপথে হাল ছেড়ে না দিতে। বিতর্কিত উপদেষ্টাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলেছেন রাজনৈতিক দলের কেউ কেউ। মাঝপথে সমুদ্রে আপনি আমাদেরকে ফেলে চলে যাবেন, এটা হতে পারে না। এই ধরনের চিন্তা আপনার মাথায় যেন না আসে, এইটা আমরা আশ্বস্ত করেছি। আমাদের আন্দোলনকারী ছাত্র নেতৃবৃন্দের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন, তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে এই কথাটি প্রচলিত আছে, এই দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে, যেই কারণে আমরা বলেছি যে এই দলের সাথে সংশ্লিষ্ট এনসিপির 2 জন উপদেষ্টা, তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া, এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছর জুনের পর একদিনের বেশিও ক্ষমতায় থাকবে না। সময় হলেই রোডম্যাপ ঘোষণার কথাও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল বলেছেন, জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় আছে। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি মানতে সরকার বাধ্য। সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের সুযোগ নেই। বলেন, পলাতক বিতাড়িত ফ্যাসিবাদের যেন আর পুনরুত্থান না ঘটে, তা হোক সকল রাজনৈতিক দলের লক্ষ্য। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আর আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারের আমলে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নানা দমনপীড়ন ও ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে, যা থেকে বাদ যায়নি এনপিপি। তিনি বলেন, বর্তমান সরকার যেহেতু জনগণের কাছে জবাবদিহিমূলক নয়, সেহেতু সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়।
সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ, দিন, সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে। বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। তারেক রহমান বলেন, জনগণের ভোট ছাড়া প্রশাসনের নির্বাচন করে 2014, 18 এবং 24-এ যে কথিত সংসদ ও সরকার বানানো হয়েছিল তাতে ফ্যাসিবাদ কায়েম করে জনগণকে অসহায় ও ক্ষমতাহীন করে রেখেছিল। সময়ের প্রয়োজনে পুঁথিগত অর্থাৎ সাংবিধানিক কিংবা আইনগত সংস্কার এবং প্রায়োগিক সংস্কার উভয় প্রকারের সংস্কারের বিকল্প নেই। অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি। রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ উত্থান মোকাবেলায় একতরফা ইস্যুতে বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বিগত 5ই আগস্টের মতনই ঐক্যবদ্ধ। বাজেটের এক মুহূর্তে অন্তর্বর্তী সরকার এনবিআর এর সংস্কার চাপিয়ে দিয়ে যে অচল অবস্থা তৈরি করেছে তা উচিত হয়নি বলেও মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে একটি অচল আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশ পরিচালনায় গেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে, সমাজে এমন অপপ্রচার করা হচ্ছে। রবিবার সকালে রাজধানীর সেরডাপ মিলনায়তনে স্কুল অব লিডারশিপ এর উদ্যোগে বাংলাদেশের সামাজিক দায়িত্বশীল নেতৃত্ব ও সুশাসন শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে একথা বলেন তিনি। জানান, বিএনপির অতীতে স্বৈরাচার হয়ে ওঠার মতো কোনো রেকর্ড নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি মহল বিএনপিকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। যারা এমনটা করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি আগামীতে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে তারা স্বৈরাচারী হয়ে যাবে, এটা মজার কথা। এটা যারা বলছে তাদের কি কোনো দায়িত্বজ্ঞান আছে অথবা ইচ্ছাকৃত বলছে? তাহলে আমাকে একটা প্রমাণ দেখাক যে বিএনপি বিরোধী দলীয় রাজনীতিদের উপরে স্বৈরাচারী আচরণ করেছে। এই সব ন্যারেটিভ যারা তৈরি করছে তারা যেখানেই থাকুন না কেন তাদেরকে জবাব দিয়ে করতে হবে। মিথ্যা ন্যারেটিভ দিয়ে চিরকাল চলে না। স্বার্থ হাসিলের জন্য জুলাইয়ের চেতনা বিক্রির অভিযোগ তুলে অভিযুক্তদের জুলাই গাদ্দার বলে আখ্যায়িত করেছেন জুলাই ঐক্য প্ল্যাটফর্মের নেতারা। তাদের উৎখাত করতে মাঠে নামার হুঁশিয়ারিও দিয়েছেন। গতকাল বিকেলের রাজধানীর শাহবাগ জুলাই ঐক্যের ডাকা কর্মসূচিতে এসব কথা বলেন নেতারা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতীয় প্রক্সিরা ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে বলেও তারা অভিযোগ করেছেন। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের পর অংশীজনদের মধ্যে ঐক্য পুনর্জীবিত করতে রাজধানীর শাহবাগে জুলাই ঐক্যের এই সমাবেশ। এতে অংশ নেন জুলাই ঐক্য প্ল্যাটফর্ম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে অংশ নেয় বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে বসে ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থতার দায় দিয়ে বিদায় করার ষড়যন্ত্র করছে এরাই।
এখনো আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখি এই স্বৈরাচারী আওয়ামী লীগ এবং ভারতের দল দাস্তাবেদাররা এখনো শক্তভাবে অবস্থান করছে। ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে বিনষ্ট করেছে। যারাই ওই সকল শেখ হাসিনার সাজানো ট্যাগিং এর রাজনীতি শুরু করবে তাদেরকে এই শাহবাগ থেকে জুলাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। কালক্ষেপণ না করে নির্দিষ্ট সময়ে জুলাই ঘোষণাপত্র প্রকাশের তাগিদ তাদের। জুলাইয়ের চেতনা বিক্রির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিভিন্ন দলের নেতারা। যেই সব আর্মি অফিসার গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, হাসিনাকে পালাতে দিয়েছে, 626 জনকে ক্যান্টনমেন্ট থেকে বাড়ি দিয়েছে, তাদেরকে বিচার করো। যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই 14 বেঁচে থাকতে কুড়িয়াছির এবং তাদের দোষরদের এই ধরনের কোন স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। শেখ হাসিনা সরকার গুলি করে আমাদের ভাইদেরকে শহীদ করেছে, গুলি করে আহত করেছে। আজকে 10 মাস পরে আমার কোন ভাই যদি হাসপাতালে বেড়ে কাতরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে শহীদের নামে তালিকা বড় করে, আমি মনে করব তার জন্য বর্তমান যারা ক্ষমতায় আছেন তারাও কোন দায়ী নন। দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে এক হয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করতে হবে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন ইস্যুতে রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক শক্তির অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার বন্ধে একমত হলেও অন্য সব ক্ষেত্রে দ্বিমত পোষণ করেছে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুশীল সমাজের আলোচনা অনুষ্ঠানে অধ্যাপক আলী রিয়াজ এই মন্তব্য করেন। তিনি বলেন, ঐকমত্য ও জাতীয় সনদ তৈরিতে গণমাধ্যম গুরুত্ব দিলে অনেক দূর অগ্রসর হওয়া যাবে। বারবার রক্ত দেওয়া সম্ভব নয়, তাই এই সুযোগ কাজে লাগাতে হবে। আলোচনা অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, সংবিধানে হাত দেওয়া উচিত হবে না অনির্বাচিত সরকারের। ৭২ সংবিধান পরিবর্তন করতে গেলে আগামী নির্বাচন ঠিক সময়ে করা সম্ভব নয়। আলোচনায় অধ্যাপক গীতি আরা নাসরিন জানতে চান, জনগণের মতামত ও নিরাপত্তাকে কোন চোখে দেখা হচ্ছে। অধ্যাপক ওয়ারুলস করিমের মতে, কোনো দলীয় সরকারের পক্ষে বর্তমান পুলিশ কমিশন রেখে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো একভাবে বিবেচনা করছেন, তো নাগরিক সমাজ অন্যভাবে বিবেচনা করলে তাদের সেই আলোচনাটা রাজনৈতিক দলগুলোকে প্রভাবিত করবে, নাগরিক সমাজের অন্যান্য অংশকে প্রভাবিত করবে। নাগরিকদের মধ্যে এই আলোচনাটা খুবই জরুরি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় যে শুধু নির্বাচন দিয়ে চলে যাবে। অন্য সরকারের চেয়ে বেশি ম্যান্ডেট আছে অন্তর্বর্তীকালীন সরকারের। গতকাল রাজধানীতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে এসব কথা বলেন প্রেস সচিব। নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপে নেই জানিয়ে প্রেস সচিব বলেন, যথাসময়ে বিচার, সংস্কার ও নির্বাচন হবে। বলেন, বিগত সময়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে কাজ করতে দেওয়া হয়নি, যে কারণে ৯/৬ পলিসির মতো ক্ষতিকর নীতি প্রণয়ন করা হয়েছিল। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হলে শক্তিশালী পোর্ট দরকার উল্লেখ করে প্রেস সচিব বলেন, চিটাগাং পোর্টকে বিশ্বমানের করতে কাজ করছে সরকার। বিগত সময়ে গোষ্ঠী স্বার্থের পেছনে পুঁজিবাজার কাজ করেছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য কেউ কাজ করেনি। পুরো শেয়ার বাজার ডাকাতদের আড্ডাখানায় রূপ নিয়েছিল। শেয়ার বাজারকে বিশ্বমানের করতে এবং কোনো গোষ্ঠীকে সুবিধা না দিতেই বিদেশি বিশেষজ্ঞ দিয়ে এ খাত রিফর্ম করা হবে বলেও জানান প্রেস সচিব। রাজধানীর বাড্ডায় স্থানীয় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কামরুল আহসান সাধন বিএনপির গুলশান থানার যুগ্ম আহ্বায়ক ছিলেন। রবিবার দিবাগত রাত 10টা 6 বাড্ডার গুদারাঘাট এলাকায় 4 নম্বর সড়কে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিএনপি নেতা সাধন সড়কের পাশে চেয়ারে বসে আরও 2-3 জনের সঙ্গে কথা বলছিলেন। এই সময় পেছন থেকে অজ্ঞাত 2 জন হেঁটে এসে সাধনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে সাধনকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত কামরুল স্থানীয় কেবল টিভি ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পতনের শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং রক্তপাতে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্যটি। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় এমন অডিও প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। এ অভিযোগে শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। রিপোর্ট ফজলে রাব্বির। জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে চাংখারপুলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। ওই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন। আর এই প্রতিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে জুলাই সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে বিপুল পরিমাণ গুলি চালানো হয়। যারা সরাসরি চাইনিজ রাইফেল ব্যবহার করে মানুষকে হত্যা করেছে, ভিডিও ফুটেজে যাদেরকে আইডেন্টিফাই করা গেছে, তাদেরকে আমরা বিচারের জন্য সোপর্দ করেছি। পাশাপাশি তাদের যারা সুপিরিয়র কমান্ডার ছিল, অর্থাৎ ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, যারা উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন, যারা পাশে থেকে ফ্যাসিলিটেট করেছেন, এই সমস্ত লোকদেরকে আমরা বিচারের জন্য আজকে সোপর্দ করেছি। এদিকে 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন অডিও বক্তব্যের ফরেনসিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। কন্টেম্প প্রসিডিংসে সাধারণত নোটিশ জারি হওয়ার পরে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু স্বচ্ছতার স্বার্থে, আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায়, দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকায় ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করা হয়েছে তদন্ত, এ দাবি করে চিফ প্রসিকিউটর জানান, প্রতিবেদনটির মাধ্যমে বিশ্বের যে কোনো আদালতে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের প্রমাণ করা সম্ভব। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। শপথ গ্রহণের জন্য হাইকোর্টে এখনও রিট করেননি বলে জানিয়েছেন ইশরাক হোসেন। বলেন, আদালতে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে একটা এন্ট্রি করিয়েছেন মাত্র। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে পাঠানো এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান। রবিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইশরাক হোসেন বলেন, যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক সিটি কর্পোরেশন আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি, তাই কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে আলোচনা করছি। এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত করা হয় নাই। আদালতের প্রস্তুতির অংশ হিসেবে একটা এন্ট্রি করিয়েছি মাত্র। এটা জাস্ট একটা এন্ট্রি, রিট পিটিশন নয়। প্রসঙ্গত, রবিবার বিভিন্ন গণমাধ্যমে শপথ চেয়ে হাইকোর্টের রিট করেছেন ইশরাক হোসেন। এই মর্মের সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতেই এই বিবৃতি পাঠান ইশরাক হোসেন। কোরবানির পশু চামড়ার দাম গত বছরের তুলনায় বর্গফুট প্রতি 5 টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন দর 1350 টাকা, আর ঢাকার বাইরে সর্বনিম্ন 1150 টাকায় কেনার নির্দেশনা দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রবিবার বিকেলের সচিবালয়ে এক ব্রিফিংয়ে কোরবানির চামড়ার নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা। তিনি জানান, ঢাকায় বর্গফুট প্রতি লবণযুক্ত গরুর চামড়ার দাম ঠিক করা হয়েছে 60 থেকে 65 টাকা, আর ঢাকার বাইরে গরুর চামড়া বেচা কেনা হবে বর্গফুট প্রতি 55 থেকে 60 টাকায়। উপদেষ্টা জানান, চামড়ার ন্যায্য দর নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে রপ্তানিও করা যাবে। এর জন্য কাঁচা চামড়া এবং ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে বিধিনিষেধ 3 মাসের জন্য প্রত্যাহার করা হয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে নিজেকে অপরাধী মনে করবেন, সুবিধাজনক সময়ে রোডম্যাপ ঘোষণা বললেন প্রধান উপদেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখার অপেক্ষায় জনগণ, বলেছেন তারেক রহমান। সরকারের পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট করার তাগিদ। রাজনৈতিক শক্তির বাইরে নাগরিক সমাজের সাথেও বসার তাগিদ আলী রিয়াজের। শুধু নির্বাচন নয়, আরও ম্যান্ডেট আছে এই সরকারের, বলেছেন প্রেস সচিব। স্বার্থ হাসিলের জন্য জুলাই চেতনা বিক্রেতাদের জুলাই গাদ্দার বললেন জুলাই ঐক্যের নেতারা। না শুধরালে উৎখাতে মাঠে নামার হুঁশিয়ারি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।